স্কুলে প্রেয়ার লাইনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি ছোট্ট প্রোগ্রাম আমরা অনুষ্ঠান করেছিলাম এবং এখন আমরা সিলেক্টেড কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটু বিশদভাবে আমরা এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের উপর ভিত্তি করে একটি ছোট্ট সেমিনারের আয়োজন করেছি। সেমিনারটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আজকের দিনটার নাম এখানে লেখা আছে। আমরা প্রত্যেকেই জানি যে প্রতি বছর এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, তার মানে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন করা হয় এবং এবছরে এই এনভায়রনমেন্ট ডে বা পরিবেশ দিবসের যে থিম, সেই থিমটি হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। আমরা প্লাস্টিক দূষণের কিভাবে অবসান ঘটাবো সেই নিয়ে হচ্ছে সেমিনার। আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকে বিভিন্ন রকম প্লাস্টিক ব্যবহার করি। কখনো আমরা দোকানে যাচ্ছি, কখনো বাজারে যাচ্ছি, কখনো সবজি মার্কেটে যাচ্ছি, কখনো মাছ মাংস ডিম কিনছি। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করি। এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করা যেমন সোজা, অন্যদিকে কিন্তু এই প্লাস্টিকের ক্যারি ব্যাগের কারণে বা প্লাস্টিকের কারণে আমরা আমাদের এই সুন্দর পৃথিবীকে কিন্তু একটা পলিউশনের দিকে ফেলে দিচ্ছি, একটা দূষণের দিকে ফেলে দিচ্ছি। অনেক রকম দূষণের মধ্যে অন্যতম দূষণ হচ্ছে প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক দূষণ। আমাদের গোটা পৃথিবীতে যে বায়োডাইভার্সিটি আছে, সেই বায়োডাইভার্সিটি পরিমাণ কিন্তু দিন দিন ধরে কমে যাচ্ছে। অনেক উদ্ভিদ মারা যাচ্ছে, অনেক প্রাণী মারা যাচ্ছে, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, মানুষের মধ্যে ক্যান্সার দেখা যাচ্ছে, অনেক জলজ প্রাণী মারা যাচ্ছে, তিমি মাছ, কচ্ছপ, কুমির, সাপ, বিভিন্ন ধরনের মাছ মারা যাচ্ছে, অবলুপ্ত হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ কিন্তু প্লাস্টিক পলিউশন। এই প্লাস্টিক পলিউশনকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করি, একটি হচ্ছে মাইক্রো প্লাস্টিক পলিউশন আর একটি হচ্ছে ম্যাক্রো প্লাস্টিক পলিউশন। আমরা 2 মাইক্রন থেকে শুরু করে 5 মাইক্রন পর্যন্ত বা মিলিয়ন পর্যন্ত আমরা যে প্লাস্টিক ব্যবহার করি সেটিকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলে থাকি। আর 5-এর অধিক গেলে যে প্লাস্টিক আমরা ব্যবহার করে থাকি তাকে আমরা ম্যাক্রোপ্লাস্টিক বলে থাকি। ম্যাক্রোপ্লাস্টিক যে প্লাস্টিকগুলোকে আমরা চোখে দেখতে পাই, মাইক্রোপ্লাস্টিক যে প্লাস্টিকগুলোকে আমরা চোখে দেখতে পাই না। আমি বাজারে গেলাম, আমি প্লাস্টিকের ক্যারি করে মাছ নিয়ে আসছি, মাংস নিয়ে আসছি, সেই প্লাস্টিক ক্যারি ব্যাগটাকে দেখতে পাচ্ছি, সেটা মাইক্রোপ্লাস্টিক। ওই প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করার পর আমি ফেলে দিচ্ছি, সেটা মাটির মধ্যে মিশছে, জলাশয়ের মধ্যে চলে যাচ্ছে, জমা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটা ধ্বংস হচ্ছে না, সেটা মাটির মধ্যে মিশে থাকছে। মাটির যে ফার্টিলিটি, সয়েল যে ফার্টিলিটি নষ্ট করছে, জমির উর্বরতা নষ্ট করছে। অনেক পশু সেই প্লাস্টিক খেয়ে নিচ্ছে, প্লাস্টিক খেয়ে নিয়ে তাদের পাকস্থলীর মধ্যে, স্টমাকের মধ্যে সেই প্লাস্টিক গিয়ে তাদের নানা রকমের ক্ষতি করছে। অনেক জলজ প্রাণীদের ক্ষেত্রে প্লাস্টিক ভেতরে গিয়ে তাদের ক্ষতি করছে এবং তারা মৃত্যুমুখে ধাবিত হচ্ছে। আর মাইক্রোপ্লাস্টিকের যদি কথা বলি, সেটি কিন্তু আরো সাংঘাতিক। কেন? আমরা যে কাপের চায়ে চা খাই, প্লাস্টিকের কাপে যে চা খাই, আমরা প্লাস্টিকের গ্লাসে যে জুস খাই বা পানীয় খাই, প্লাস্টিকের বোতলের মধ্যে আমরা যে জল খাই বা পানীয় খাই, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে মিশছে, সেগুলো আমাদের শরীরের ভেতরে যাচ্ছে এবং ধীরে ধীরে এরা আমাদের শরীরে নানা রকম রোগ সৃষ্টি করছে। তোমরা জানলে অবাক হবে যে এই প্লাস্টিক কিন্তু কার্সিনোজেন হিসেবে কাজ করে। কার্সিনোজেন কি না, সিগারেট, তামাক, দোক্তা, অ্যাসবেস্টস, বিভিন্ন রকম এক্স-রে, গামা রে, ইউভি রে, এই জিনিসগুলো যেমন তোমার আমার শরীরের ভেতরে গিয়ে ক্যান্সার তৈরি করতে পারে, একইভাবে কিন্তু যেই ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো তোমার শরীরে আমার শরীরে ঢুকছে, সেগুলো কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। ফলে প্লাস্টিকের সেই মাইক্রো পার্টিকেলস গুলোকে আমরা কি বলছি? কার্সিনোজেন। কার্সিনোজেন মানে ক্যান্সার সৃষ্টিকারী বস্তু। যে ক্যান্সারের জন্য দায়ী হবে তাকেই আমরা বলবো কার্সিনোজেন। তাহলে এখানে প্লাস্টিক এক ধরনের কার্সিনোজেন। আমাদের এর থেকে মুক্তি পেতে হবে। কিভাবে মুক্তি পাবে? একদিনে তো মুক্তি পাওয়া যাবে না। তাহলে আমরা যেমন পেয়ার লাইনের সেমিনারটা বলেছিলাম, আমরা পেয়ার লাইনে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের ঘর থেকে শুরু করতে হবে। শিবাশিস স্যার সঙ্গে ছিলেন, শিবাশিস স্যারও সেই সময় বললেন যে আমাদের যদি বিষয়টা ঘর থেকে শুরু করতে হবে, আমাদের স্কুল থেকে শুরু করতে হবে, যে আমি ঘরের ভেতরে প্লাস্টিক ব্যবহার করব না, কোনো দোকান থেকে প্লাস্টিক নেবো না, দোকানে প্লাস্টিক দেবো না, কাউকে প্লাস্টিক আমরা দেবো না। যে প্লাস্টিক আমাদেরকে দেবে আমরা বলবো না প্লাস্টিক দেবেন না, আমাদের কোনো কাগজের প্যাকেটে দিন বা কোনো চটের ব্যাগের মধ্যে দিন বা অন্য কোনো
ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিচ্ছি, তারপর সেগুলো কিন্তু বাইরে গিয়ে মাটির মধ্যে মিশছে, আর পশুরা খাচ্ছে, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, তারাও। স্কুল থেকে কিভাবে করবে? স্কুলে কখনোই প্লাস্টিকের কোনো জিনিস আনবে না। জলের বোতল, ওই কোকাকোলা, পেপসি, লিমকার বোতল নিয়ে আসবে না, ভালো কোয়ালিটির জলের বোতল কিনবে, তাতে দীর্ঘ সময় ধরে জলটা থাকছে। সাধারণ ওই প্লাস্টিকের বোতলগুলো নিয়ে আসছো, ওখানে কিন্তু প্লাস্টিকের কণা ওই পানীয়গুলোর মধ্যে, জলের মধ্যে কিন্তু মিশছে, ক্ষতি করছে তোমাদের, বর্জন করতেছে। স্কুলের ভেতরে জলের প্লাস্টিকের বোতল আনবে না, স্কুলের ভেতরে প্লাস্টিকের কোনো জিনিস আনবে না। চোখের সামনে যদি প্লাস্টিক পড়ে থাকতে দেখো, কোনোভাবে যারাই কাজগুলো করছে তাদেরকে বারণ করবে, নিজেরাও সচেতন হবে এবং অপরকেও সচেতন হবে। আমি খুব চটজলদি কয়েকটা স্লাইড দেখাচ্ছি, আমি অভিষেক স্যারকে অনুরোধ করছি কয়েকটা স্লাইড দেখানোর জন্য। প্লাস্টিক পলিউশন, বিগ প্লাস্টিক পলিউশন। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন ধরনের, দেখো লেখা আছে মাইক্রোপ্লাস্টিক্স। মাইক্রোপ্লাস্টিক্স আর নাও ফাউন্ড ইন সয়েল, ওয়াটার এন্ড ফুড। মাইক্রোপ্লাস্টিক গুলো বা ক্ষুদ্রপ্লাস্টিক গুলো আমরা মাটির মধ্যে, জলের মধ্যে এবং খাবারের মধ্যে কিন্তু সেগুলো পাচ্ছি। 11 million tons of plastic leak into oceans and rivers every year. আমরা পৃথিবীব্যাপী যদি সার্ভে করি তখন দেখা যাচ্ছে যে 11 মিলিয়ন টনের উপর প্লাস্টিক কিন্তু প্রতি বছর সমুদ্রে গিয়ে মিশছে এবং নদীতে গিয়ে কিন্তু সেগুলো মিশছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 19 থেকে 23 মিলিয়ন টনস এন্টার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অ্যানুয়ালি। 19 থেকে 23 মিলিয়ন টন প্লাস্টিক ওই জলের মধ্যে, যে সকল জলজ জীবগুলো আছে তাদের শরীরের মধ্যে সেগুলো প্রবেশ করছে, উদ্ভিদের মধ্যেও প্রবেশ করছে, প্রাণীর মধ্যেও সেগুলো প্রবেশ করছে। এবং 7000 মিলিয়ন টনস অফ প্লাস্টিক ওয়েস্ট জেনারেটেড সিন্স 1950। আমরা 1950 সাল থেকে যদি ডেটা নিই 2025 সাল পর্যন্ত টোটাল 7000 মিলিয়ন টনস অফ প্লাস্টিক, যারা আজ গোটা পৃথিবী ব্যাপী কিন্তু আমাদের দূষণ ঘটাচ্ছে। আমরা এই বিষয়ে বিভিন্ন রকমের আমরা বিভিন্ন কমিটি ফরমেশন করেছি, বিভিন্ন কমিটমেন্ট আমরা বিভিন্ন সময় নিয়েছি, কিন্তু কমিটমেন্ট নেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ বিভিন্নভাবে নিয়ম কানুন করলেও সেখানকার মানুষরা যেহেতু সচেতন নয়, ইনক্লুডিং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্লাস্টিক দূষণটাকে অজান্তেই কিন্তু বাড়িয়ে দিচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজিং প্লাস্টিক রেসপন্সিবিলিটি। আমাদের চেষ্টা আছে যে আমরা কিভাবে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেবাসের মাধ্যমে, টিচার্সদের বিভিন্ন সেমিনার, কনফারেন্স, বক্তব্যের মাধ্যমে এবং স্টুডেন্টদেরও নিজেদের বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, আমরা সেই পরিকল্পনা করছি। এবং আমরা এই পরিকল্পনা সার্থক তখনই হতে পারবো যদি আমরা এই ডেটাটাকে যদি আমরা একটু কমাতে পারি এবং কামিং 2030, কামিং 2050-তে যদি আমরা পুরোটাকে যদি কমিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে একটু আমরা প্লাস্টিক দূষণ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। এখানে ভালো করে চেহারাটা দেখো, প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল জোনস। আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে ব্লু কালারের যে সেটগুলো দেওয়া আছে, বিশেষ করে আমাদের দেখো পশ্চিমবঙ্গটা সেভাবে খুব একটা নেই, আমরা পশ্চিমবঙ্গটাকে সেভাবে প্লাস্টিকে আমরা আক্রান্ত খুব একটা বেশি দেখছি না, কিন্তু আমরা এই গুজরাট উপকূল থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, এদিকে তামিলনাড়ু থেকে শুরু করে, কর্ণাটক থেকে শুরু করে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ইভেন উড়িষ্যা, পশ্চিমবঙ্গের একদম নিচে উড়িষ্যা রয়েছে, এই কতগুলো স্টেট বা কতগুলো রাজ্যে আমরা দেখছি প্লাস্টিক দূষণটা দারুণভাবে কিন্তু প্রভাব বিস্তার করেছে। আমরা পশ্চিমবঙ্গে সেভাবে প্লাস্টিক দূষণ সেভাবে হচ্ছে না বললে ভুল হবে। আমাদের যে দামোদর নদী, আমাদের যে অজয় নদী, আমাদের যে গঙ্গা পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অনেকখানি কিন্তু প্লাস্টিক দূষণের কবলে পড়ে গেছে এবং আমরা বাকি রাজ্যগুলো থেকে সেফ আছি। কিন্তু যদি আমরা আরো যদি সেফ নিজেদেরকে না করি, তাহলে কিন্তু আগামী বছরগুলোতে দেখা যাবে যে এই তালিকার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নামও চলে আসবে। আমরা চেষ্টা করবো পশ্চিমবঙ্গকে কিভাবে বাঁচানো যায় প্লাস্টিক দূষণের হাত থেকে। তারপরে আমাদের ত্রিপুরা, কমলাপুর, এসইউপি আর ইউজ কমিউনিটি ব্যাগস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি গতকালই একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে কিভাবে ভুট্টার দানা থেকে যে কর্নগুলো, যে কর্নগুলো আমরা খাই, ওই ভেজে আমরা খাই, বা কর্নগুলোকে আমরা সুইট কর্ন হিসেবে যেগুলো সেদ্ধ করে মশলা দিয়ে আমরা খাই, ওই কর্নগুলো দিয়ে ব্যাগ তৈরি করা হচ্ছে। ব্যাগ
কনগুলোকে একটা বিশেষভাবে কোটিং করা হয়েছে যে সেগুলো মেশিনের মধ্যে নিয়ে গিয়ে তার এরকম প্লাস্টিক নয়, প্লাস্টিকের মতন একটা জিনিস বেরোচ্ছে এবং সেটা দিয়ে ওই প্লাস্টিকের মতন হুবহু দেখতে ক্যারি ব্যাগ তৈরি করছে, বায়োডিগ্রেডেবল। মানে আমরা ব্যবহার করার পর যদি মাটিতে ফেলে দিই তাহলে সেই মাটির মধ্যে কিন্তু সেটা মিশে যাবে, প্লাস্টিক নয়। মানে পরিষ্কার লেখা আছে আই এম নট এ প্লাস্টিক, খুব পরিষ্কারভাবে ওই ব্যাগগুলোর মধ্যে লেখা থাকে। আমাদের চেষ্টা চলছে, একদম একদম আমাদের চেষ্টা চলছে যে অন্য কোন উপায়ে আমরা ব্যাগ তৈরি করবো প্লাস্টিক বাদ দিয়ে। আমরা অনেকখানি সার্থক হয়েছি। এখানে তামিলনাড়ু দেখতে পাচ্ছি আমরা, সেখানে প্লাস্টিক ব্যাগকে পরিহার করেছে এবং বিভিন্ন পদ্ধতিতে তারা ব্যাগ তৈরি করছে এবং ব্যাগ তৈরি করে জনসাধারণকে সেগুলো গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। তারপর এইটুকুনি জিনিস আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা প্লাস্টিকের মোকাবেলা করব। সেই সঙ্গে আমাদের শিবাশিস স্যার আছেন। শিবাশিস স্যার অনেক রিসার্চ করেছেন, আমিও অনেক কিছু নিয়ে রিসার্চ করেছি। প্লাস্টিক নিয়ে রিসার্চ কিন্তু হচ্ছে। আমি শিবাশিস স্যারকে অনুরোধ করব যে এই প্লাস্টিক নিয়ে রিসার্চ কি কি হয়েছে যদি কিছু উনি বলতে পারেন, যদি উনি ম্যাথামেটিক্সের বা কম্পিউটারের উনি টিচার, ম্যাথামেটিক্সের টিচার, কিন্তু প্লাস্টিক নিয়ে কি কি রিসার্চ হয়েছে বা কি কি রিসার্চ করতে পারে। ওভারঅল তোমরা দেখবে যে এখন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে যাই পড়ি না কেন, যখন তুমি এমএসসি পড়াশোনা করবে তখন দেখবে সব জিনিস এক। যখন তুমি পিএইচডি করতে যাবে তখন তোমার পিএইচডির যে রিসার্চ টপিকটা হবে দেখবে ওইটাতে বায়োলজিও আছে, ম্যাথমেটিক্সও আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি সব কিন্তু ঢুকে আছে, কোনো জিনিস বাদ দিয়ে না। আমি শিবাশিসের অনুরোধ করছি একটু এই গবেষণা কি আগে হয়েছে বা কি করা যেতে পারে খুব সংক্ষেপে যদি স্যার বলেন। প্লাস্টিক নিয়ে আমরা যেটা স্যার অলরেডি বললেন যে প্লাস্টিকটা হচ্ছে কি, না প্লাস্টিকটা কিন্তু নষ্ট হয় না, মানে বছরের পর বছর থেকে যায় এবং সেটা কীরকমভাবে হচ্ছে বিভিন্ন জীবজন্তু কেটে যাচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে এবং সেইটা নষ্ট করা যায় না। প্লাস্টিককে বলা যায় প্লাস্টিক, একটা প্লাস্টিক নষ্ট হতে মোটামুটি 700 বছর কি 800 বছর লাগে, তো সেটা পরিবেশে আমাদের দিনের পর দিন থেকেই যায়। তো আমাদের যেটা এখন গবেষণা চলছে মূলত যে প্লাস্টিককে কিভাবে রিসাইক্লিং করা যায়, রিসাইক্লিং করে প্লাস্টিকের বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে। মাইক্রোপ্লাস্টিকের প্লাস্টিক আমরা ব্যবহার করছি, দেখবে যে প্লাস্টিকগুলো আমরা ব্যাগ হিসেবে ব্যবহার করছি সেইগুলোতে গভর্নমেন্টের নির্দিষ্ট নির্দেশিকা আছে যে এত মাইক্রনের হতে হবে। সেই রকম প্লাস্টিক যেগুলোতে আমাদের ক্ষতিটা অনেক কম হয়, যেখানে দূষণটা অনেক কম হয়, তো সেই রকমভাবে প্লাস্টিকগুলোকে ইউজ করা হচ্ছে যে যাতে সেই রকমভাবে আমরা সেই জাতীয় আমরা ব্যাগ করতে পারি যেগুলোতে ক্ষতি অনেক কম হয়। এছাড়া রিসাইক্লিং বিভিন্ন যে আমাদের কলকারখানায় বিভিন্ন সামগ্রী লাগে সেইগুলোতে যেগুলোতে অনেক কম ক্ষতি হয় সেরকম কোনো আমরা কন্টেনার বা সেরকম কিছু প্লাস্টিক দিয়ে করতে পারি কিনা, ঠিক আছে। এবং বাচ্চাদের খেলার জিনিসের মধ্যে জেনারেলি চেষ্টা করা হচ্ছে যাতে প্লাস্টিক না থাকে, কিন্তু যদি প্লাস্টিক থাকেও তো সেই প্লাস্টিকটাকে কীরকমভাবে মানে বায়োফ্রেন্ডলি করা যায়। মানে বাচ্চারা তো নিয়ম হচ্ছে যে খেলনা তারা মুখে দেয়, তারা হাতে হাত দেয়, সেই হাতটা আবার মুখে দেয়, তো সেটা কীরকমভাবে বায়োফ্রেন্ডলি করা যায় যেটা ক্ষতি কম হয়। এবং সেখানে একটা ফিনান্সিয়াল ব্যাপারও চেষ্টা করা হচ্ছে, মানে কীরকমভাবে কম খরচের মধ্যে মানে অপটিমাইজেশন মেথড, একটা ম্যাথামেটিক্সের ব্যাপার বা ইকোনমিক্সের ব্যাপার, অপটিমাইজেশন মেথডে কীরকমভাবে কম খরচের মধ্যে আমরা এইসব প্লাস্টিক দিয়ে একটা খুব আমরা এফিসিয়েন্ট মডেল করতে পারি বা খুব ইফেক্টিভ আমরা জিনিস করে তুলতে পারি যেগুলো অনেক বেশি আমাদের মানে ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল তো বলতে পারি না, কারণ প্লাস্টিক বছরের পর বছর থেকে যায়। তো আমাদের যেটা চেষ্টা হচ্ছে মানে যে আমাদের অ্যাভেলেবল প্লাস্টিক আছে সেটাকে রিসাইক্লিং করে কীরকমভাবে বায়োফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি প্লাস্টিকের বিভিন্ন উপাদানে কনভার্ট করা যায় যাতে সেটা অনেক কম ক্ষতি করে। এবং অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে সস্তার যে প্লাস্টিকগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে। আমরা হয়তো পয়সার কারণে অনেক সময় সস্তার প্লাস্টিকের বোতল বা সস্তার প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছি, কিন্তু এগুলো হচ্ছে অত্যন্ত ক্ষতিকর। এগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে যদি তোমরা কেউ প্লাস্টিক নিয়ে গবেষণা করতে চাও, এইসব ব্যাপার নিয়ে গবেষণা, বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছে, কেমিস্ট্রিতে এর ব্যবহারটা সবচেয়ে বেশি, যে কীরকমভাবে এই প্রোডাক্টগুলোকে রিসাইক্লিং করে এফিসিয়েন্ট মডেল করা যায়, এফিসিয়েন্ট আমরা জিনিসপত্র তৈরি করতে পারি, এসব নিয়ে গবেষণার সুযোগ রয়েছে এবং আমার আশা যে তোমরা ভবিষ্যতে এইসব অবশ্যই
ঠিক আছে, এই ছবিগুলো নিয়ে